আমাদের হারাধনের বড় দুঃখ। দুঃখের কারণ তার মাথায়। তার যে মাথা খারাপ হয়ে গেছে তা নয়। তাহলে তার বন্ধু বান্ধবরা তার সম্বন্ধে দুঃখিত হলেও সে নিজের সম্বন্ধে কোনো দুঃখ বোধ করত না। কেননা তার যে মাথা খারাপ হয়েছে আর সকলে তা জানলেও তার অজানা থাকত। তার দুঃখের কারণ তার মাথার চুলে। হারাধনের বয়স বেশি নয়, এই 22 বছর মোটে, কিন্তু এরই মধ্যে তার দারুণ চুল উঠতে আরম্ভ করেছে। প্রত্যহ তেল মাখতে, চুল আঁচড়াতে এত বেশি চুল ক্ষয় হচ্ছে যে সে ভারী ভাবনায় পড়ে গেছে। এভাবে আর কিছুদিন চললে টাক পড়তে আর দেরি কি? আর টাক পড়বে এই বয়সে? তার উপর হারাধন আবার কবিতা লেখে, যাকে বলে তরুণ কবি। রবীন্দ্রনাথ থেকে প্রায় প্রত্যেক কবিরই কেশাধিক্য দেখতে পাওয়া যায়। তাই থেকে হারাধনের ধারণা চুলের সঙ্গে কবিতার নিকট সম্পর্ক কিছু আছে। বোধহয় আকাশের উড়ন্ত ভাবগুলো চুলে এসে আটকে যায়, যেমন বেতারের তারে শব্দ তরঙ্গ ধরা পড়ে। চুল গেলে কি আর সে কবিতা লিখতে পারবে? বোধ হয় না। আজ যদি রবীন্দ্রনাথের মাথা ন্যাড়া করে দেওয়া হয়, তিনি কি আর কবিতা লিখতে পারবেন? না, কবিতাও লিখতে পারবেন না, আবার নোবেল তলাতেও আর যেতে হবে না তাকে। এবং চুল উঠে গেলে সে নোবেল আর তার বড়াতেও কোনোদিন পাকবে না। তাই হারাধন ভারী ভাবনায় পড়ে গেছে। চুল চলে গেলে ব্যক্তিত্ব যায়, যৌবন যায়, মাধ্যাকর্ষণ ছাড়া পৃথিবীর আর সমস্ত আকর্ষণ চলে যায়। কেবল জীবনটা থাকে, তাও কেবল প্রাণে থাকে মাত্র। সেই জীবনের কোনো মানে থাকে না। তাই হারাধন বড় ভাবিত। অবশেষে হারাধন বিশগরত্ন, বিশগাচার্য, ধন্বন্তরী এসব উপাধি সাইনবোর্ডে দেখে এক কবিরাজের শরণ নিল। গিয়েই প্রশ্ন করল, মশাই, আপনাদের কবিরাজিতে কি সমস্ত আধিব্যাধির প্রতিকার আছে? কবিরাজ মহাশয় বিস্ময়ের বিমূঢ়তা অতি কষ্টে কাটিয়ে উঠে উত্তর দিলেন, বলেন কি আপনি? ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের আবিষ্কৃত এই আয়ুর্বেদ শাস্ত্র। আপনি যে অবাক করলেন আমাকে। না না, আমি তা বলছি নে। শাস্ত্রের ওপর কোনো কটাক্ষপাত করছি না আমি বলছি কি? বাধা দিয়ে কবিরাজ বললেন, কটাক্ষপাত আর কাকে বলে? আজ না হয় ওই সদ্য বিষ, ওই অ্যালোপ্যাথিগুলো এসেছে, কিন্তু আগে কোন ওষুধ খেয়ে বাঁচতেন? সত্যে, ত্রেতায়, দাপরে? আপনি ভুল করছেন। আমি সত্য কি ত্রেতা যুগে ছিলুম না, দাপরেও আমি বাঁচিনি। এমনকি 22 বছর আগেও। ওই তো আজকালকার ছেলেদের দোষ। মুনি ঋষিতে বিশ্বাস নেই, শাস্ত্রে বিশ্বাস নেই, তাতে তো উচ্ছন্নে গেল দেশটা। বিশ্বাসে মিলাই কৃষ্ণ। বিশ্বাস করতে শিখুন। কৃষ্ণপ্রাপ্তি হতে পারে এমন কোনো মারাত্মক রোগ আমার হয়নি। আমার যে রোগ, আদপে তা রোগ কিনা তাই এখন আমি জানি না। সেই জন্য তো আপনার কাছে আসা। বলুন আপনার কি ব্যাধি? যা কোনো চিকিৎসায় না সেরেছে তা কবিরাজিতে সারবেই। আপনাকে মুখে বলতে হবে না। দেখি আপনার হাতটা, নাড়ি টিপলেই সব টের পাবো। কবিরাজ মশাই হতভম্ব হারাধনের হাতখানা টেনে নিয়ে গম্ভীর মুখে অনেকক্ষণ ধরে নাড়ি টিপে অবশেষে বললেন, হয়েছে। জলৌকা গতি। আপনার নাড়ির গতি ঠিক জোকের মতো। বায়ু পিত্ত কফ। আপনার বায়ু কুপিত। যন্ত্রণাটা কোথায়? যন্ত্রণা কিছুই নেই, বেজায় চুল উঠছে। কবিরাজ মশাই ঠিক বুঝতে না পেরে বললেন, হারাধন বলল, মাথার চুল উঠে যাচ্ছে, এই আমার অসুখ। এবার কবিরাজ মশাই রোগটা ধরতে পেরে নিজেকে সামলে নিলেন। ও, আপনার চুলের রোগ। বায়ু কুপিত কিনা সেই কারণেই উঠছে। টাকের লক্ষণ দেখা দিয়েছে, অচিরেই টাক পড়বে। কাচুমাচু হয়ে হারাধন বলল, টাক পড়বেই? এর কি কোনো প্রতিকার নেই?
আয়ুর্বেদ শাস্ত্রে কিংবা টিকালজ্ঞ মুনি ঋষিদের ব্যবস্থায় কিংবা আপনার ওই কবরেজিতে? আলবত আছে। দেখান দেখি রামায়ণ কি মহাভারত খুলে যে যুধিষ্ঠির কিংবা রামচন্দ্রের কখনো টাক পড়েছিল? দ্রোণাচার্য, দশরথের কিংবা দশাননের? রাবণের 12টা মাথার একটাতেও টাক পড়েনি। তখনই কেন চুল উঠত না, আর এখনই বা কেন ওঠে, তা বলতে পারেন? বোধহয় আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই বলে। আর ঠিক তাই। যাই হোক, ও আপনার সেরে যাবে, আপনি ভাববেন না। শাস্ত্রীয় মহাভৃঙ্গরাজ তৈল দিন সাতেক ব্যবহার করলেই আর দেখতে হবে না, তখন চিরুনি ঠেলা দায় হবে। আশা উৎসাহে উদ্দীপ্ত হয়ে হারাধন বলল, বলেন কি, এমন ওষুধ আছে আপনাদের? নিশ্চয়ই, আয়ুর্বেদে নেই কি? দিন তাহলে, এক্ষুনি সেই ভৃঙ্গরাজ আমাকে দিন, যা দাম লাগে দিচ্ছি। দেখুন, শাস্ত্রীয় ওষুধের দাম একটু বেশি, তাই সবসময় তৈরি থাকে না, আপনাকে তৈরি করে দিতে হবে। অল্প করে তৈরি করতে আবার খরচা বেশি পড়ে যায়। আপনার কাছে বেশি কিছু নেব না, তৈরির যা খরচ তাই কেবল দেবেন। কত পড়বে বলুন, আমি আগাম দিচ্ছি, আজই তৈরি শুরু করে দিন। নিশ্চয়ই, আপাতত টাকা 16 দিয়ে যান, তাতেই শিশিটাক হবে। এক শিশি 1 মাসের ব্যবহারের পক্ষে যথেষ্ট। 16 টাকা? অতগুলো টাকার কথায় হারাধনের টনক নড়ল। কিছুক্ষণ সে ভাবল, টাকার চুল কাকে সে ছাড়বে? অবশেষে চুলেরই জয় হলো। রবি ঠাকুরের কথা কাহিনীতে সে পড়েছিল, কে এক মুসলমান সম্রাট কোন এক পরাজিত শিখকে প্রাণ দিতে চেয়েছিলেন তার চুলের বিনিময়ে, কিন্তু সেই শিখ চুল দিতে রাজি না হয়ে একেবারে মাথাটাই ধরে দিতে চেয়েছিল। সুতরাং হারাধন যে টাকা দিতে প্রস্তুত হবে, এ আর বেশি কথা কি। যদিও 16 টাকা সামান্য টাকা নয়, বিশেষত হারাধনের পক্ষে। হারাধন টাকা 16টা দিয়ে আমতা আমতা করে বলল, দেখুন, আমার একটা প্রশ্ন আছে। এটা আপনার আয়ুর্বেদ শাস্ত্রের উপর কটাক্ষপাত বলে ভাববেন না। আমার জিজ্ঞাসা এই, আপনি তো মহাভৃঙ্গরাজের মালিক, তবে আপনার মাথায় এমন চৌকস টাক কেন মশাই? টাকাটা ট্যাঁকে গুঁজে মধুর হাস্য করে কবিরাজ বললেন, বুঝলেন না, ওটা বিজ্ঞাপন, তেলের নয়, আমার নিজের। টাক প্রবীণতার লক্ষণ, আর প্রবীণ চিকিৎসক না হতে পারলে কি পয়সার জমে? টাকা হলে টাক হয়, কথায় বলে না? এর উল্টোটাও সত্যি, টাকের চাকচিক্য থেকেও টাকার চাকচিক্য। হারাধন তথাপি যেন আশ্বস্ত হতে পারল না। কবিরাজ পুনরায় বললেন, দেখুন, এজন্য ভৃঙ্গরাজ মাখা দূরে থাক, আমরা তা শুকি না পর্যন্ত, পাছে টাক না পড়ে আবার। এখন তো টাক পড়ে গেছে, কিন্তু এখনো মশাই বিশ্বাস করি না ওই তেলটাকে। তেলের এমন গুণ, শুকলেও চুল গজায়। এতক্ষণে হারাধন নিশ্চিন্ত হলো। ধনন্তরী মশাইকে নমস্কার করে লাফাতে লাফাতে বাড়ি ফিরল সে, অবশ্য মনে মনে লাফিয়ে। ইচ্ছে থাকলেও 22 বছর বয়সে 12 বছরের মতন লাফানো যায় না তো। কয়েকটা দিন হারাধন খুব কষ্টে কাটালো ভৃঙ্গরাজের প্রতীক্ষায়। অবশেষে ওষুধ তৈরি হয়ে এলো। ও বাবা, এ যে নিদারুণ গন্ধ, তার সৌরভের সঙ্গে তুলনা দেবার উপযুক্ত শব্দ নেই। সে তেল মেখে খেতে বসলে পেটের ভাত গিয়ে মাথায় উঠবে, অর্থাৎ মাথায় উঠবার চেষ্টায় সামনেই সদর দরজা খোলা পেয়ে গলা দিয়ে গলে বেরোবে। সে তেল মাথায় মেখে রাস্তায় বার হলে পেছনে কুকুর লাগবে কিনা বলা যায় না, তবে পথের লোকেরা তাড়া করবে নির্ঘাত, তাতে ভুল নেই। কি করে বেচারা হারাধন? চুলের দায় প্রাণের দায়ের চেয়ে বড়। তেল মেখে অন্য লোকের কাছ থেকে তফাতে থাকে, কিন্তু নিজের থেকে দূরে থাকা যায় না তো। মাথাটা আবার নাকের বেয়ারা রকম কাছে। এই সত্যটা এতদিন একেবারে অজানা না থাকলেও
এখন খুব প্রবলভাবেই যেন তার গোচর হতে থাকে। কিন্তু হারাধনের কপাল ক্রমে তা প্রশস্ত হচ্ছিল। আগে যদি বা 10টা-20টা উঠত, এখন মুঠো মুঠো উঠতে লেগেছে। বোধহয় চুলের গোড়ায় ওষুধ যাচ্ছে না। সেজন্য সে মরিয়া হয়ে একদিন রাত্রে শোবার আগে সমস্ত মাথা বেশ করে তেলে ভিজিয়ে নিল। পরদিন সকালে কেশ প্রসাধনে যেমন না ব্যাক ব্রাশ শুরু করেছে, তার মনে হলো সমস্ত চুল যেন পরচুলার মতো পেছনে খসে পড়ল। হারাধন আয়নার সামনে দৌড়ে গিয়ে দেখে, ওমা, তাই তো! প্রতি পদের রাত্রে চন্দ্রোদয়ের মতো চুলের অন্ধকার ঘুচে গিয়ে সারা মাথা জুড়ে চাঁদির ন্যায় দিব্যি চকচকে টাক বেরিয়ে পড়েছে। হারাধন প্রথমে ভাবল ডাক ছেড়ে কাঁদে। তারপর মনে হলো এখনই গিয়ে টুটি টিপে ধনন্তরীকে তার সহজ স্থানে অর্থাৎ স্বর্গে পাঠিয়ে দেয়। একবার তার ইচ্ছে হলো লোটা কম্বল নিয়ে বিরক্ত হয়ে বেরিয়ে পড়ে। আর সংসারে থেকে লাভ কি? সন্ন্যাসী হয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবে। শুধু গেরুয়াটা পরে নিলেই চলবে। কষ্ট করে আর মাথা মুড়োতে হবে না। সে কাজটা এগিয়েই রয়েছে। অবশেষে মনে করল, না, বেঁচে আর সুখ নেই, সে আত্মহত্যা করবে। কিন্তু কিছুই তার করা হলো না। ভাবতে ভাবতে হারাধন তার সদ্যজাত টাকে হাত বুলোতে লাগলো। হাত বুলিয়ে সে বেশ আরাম পেল। প্রত্যেক খারাপ জিনিসেরই ভালো দিক আছে। টাকের ভালো দিকটা এতক্ষণে তার চোখে পড়ল, আর হাতেও ঠেকল। হারাধন অবশ্য এখন আবিষ্কার করেছে যে টাক নিয়েও বেশ টেকা যায়। কিন্তু কবিরাজের রাস্তা সে আর মাড়ায় না। তার কেমন যেন লজ্জা করে। ওপাশের ফুটপাত ধরে সে কেটে পড়ে। একবার তার মনে হয় বটে যে টাকাগুলো বড্ড ঠকিয়ে নিয়েছে, কিন্তু তা তো আর ফেরত পাবার কোনো উপায় নেই। 1-8টা নয়, 16টা টাকা। তাতে 16 দিন আরাম করে দেল খসে খাওয়া যেত, 32 দিন বায়োস্কোপে যাওয়া যেত, 2 মাস ফুটবল ম্যাচ দেখা চলত। টাকের চেয়ে টাকার শোকটাই এখন তার বেশি। একদিন হারাধন দেখতে পেল তার এক বন্ধু কবিরাজের দোকান থেকে বেরোচ্ছে। আসন্ন বিপদ থেকে বন্ধুকে বাঁচাবার জন্য সে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরল। কি হে, কবিরাজের কাছে গেছিলে কেন? ও যে সাক্ষাৎ। বন্ধু বলল, আর ভাই বলছো কেন? কোনো পুরুষে নেই, কি এক ব্যাধি এসে জুটল আমার। হারাধন তার মাথা ভরা চুলের দিকে সবিস্ময়ে তাকিয়ে বলল, সে কি, তোমারও চুল উঠছে নাকি? না ভাই, বাত, তাও আবার পায়ে। কেউ বলছে সায়াটিকা, কেউ বলছে নিউরোলজিয়া। ভারী বিপদেই পড়েছি। অ্যালোপ্যাথি তো করলুম, কিছু হলো না। দিন কতকের জন্য সারে, তারপর আবার সেই। দেখি এবার একবার কবিরাজি করিয়ে। তা কবিরাজ কি বললে? বললেন কি একটা তেল, একেবারে অব্যর্থ, দিন 7 মালিশেই সারবে। বৃহৎ বাত চিন্তামণি তৈল। তা তুমি কি বলছিলে, উনি সাক্ষাৎ কি? আমি বলছিলাম উনি সাক্ষাৎ ধন্বন্তরী, নামেও এবং কাজেও। আমাকেও একটা তেল দিয়েছিলেন, বলেছিলেন 7 দিন পরে আর দেখতে শুনতে হবে না। তা কথা যা বলেছিলেন একেবারে খাঁটি। বলো কি? কিন্তু আমার কপাল, সে তেল এখন তৈরি নেই। দামি জিনিস সবসময় তৈরি থাকে না। এক শিশির দাম পড়বে টাকা 24। তা দিতে আমি এখনই প্রস্তুত ছিলাম, কিন্তু তৈরি হতে লাগবে 3-4 দিন। আমার আবার আজই এলাহাবাদ যেতে হবে। বদলি হয়েছে কি না, একদিনও আর থাকবার উপায় নেই। কি করি বলো তো? তাই তো, কি করবে তাহলে? হ্যাঁ, কি বলছিলে, তোমাকে ওই তেল দিয়েছিলেন না? তা তার কি কিছু আছে? হারাধন আমতা আমতা করে বলল, তা প্রায় সমস্তটাই আছে। সামান্য একটু ব্যবহার করে যা ফল পেলুম না। তা ভাই, তুমি এই টাকা 24টা নাও, আর তেলটা আমাকে দাও, তাহলে বন্ধুর যথার্থ উপকার করা হবে। তা তা কি করে হয়? সে যে, তা তোমার বাত তো সেরে গেছে ভাই, আর ও তেল রেখে কি করবে? কিন্তু
না না, আর কিন্তু না, বাড়ির কাছে কভারেজ, দরকার হলে তৈরি করে নিও। না, আমাকে ওটা দিতেই হবে তোমায়। 3 মাসের জন্য এলাহাবাদে ঠেলেছে। তোমার কাছে যা শুনলাম তাতে বিদেশে বিভয়ে ওই তেল না নিয়ে এক পাও আমি আর এগুচ্ছি না। একরকম জোর করে টাকা 24টা হারাধনকে গুজে দিয়ে তার বন্ধু তেলটা নিয়ে চলে গেল। হারাধন ভাবল, মন্দ কি, একদিক দিয়ে তো 1.5 গুণ ফিরে এলো। আর মহাভৃঙ্গরাজে বাতের যত ক্ষতি করুক, বৃহৎ বাত চিন্তামণির চাইতে বেশি করবে না নিশ্চয়ই। টাক হলেই টাকা হয় বলছিল, কবিরাজের কথাগুলো খাঁটি। হারাধন বিবেচনা করে দেখল, অষ্টমুদ্রা হাতে হাতে আমদানি হলো স্পষ্ট দেখল। কিন্তু 7 দিন বাদে এলাহাবাদ থেকে বন্ধুর চিঠি পেয়ে হারাধন তো অবাক। বন্ধু লিখেছে, ভাই, ধন্য তোমাদের কবিরাজ, 7 দিন মাত্র ব্যবহার করেছি, এর মধ্যেই আমার বাত সম্পূর্ণ সেরে গেছে। তার ওষুধ মন্ত্রশক্তির মতো অব্যর্থ। কি বলেছে তাকে আমার প্রাণের কৃতজ্ঞতার ধন্যবাদ জানাবো, ইত্যাদি ইত্যাদি। 3 মাস পরে বন্ধু কলকাতায় ফিরেছে জেনে হারাধন তার সঙ্গে দেখা করতে গেল। একটা ছোট ছেলে বৈঠকখানার দরজা খুলে তাকে বসিয়ে বলল, মামা কামাচ্ছেন, আপনি বসুন একটু। হারাধন বসে আছে। 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা যায়, বন্ধুর দেখা নেই। অবশেষে 2 ঘন্টা বাদে বসবে কি চলে যাবে এই কথা যখন সে ভাবছে, তখন তার বন্ধু নামল। হারাধন ভারী চটে গেছিল মনে মনে। কাজে প্রথম সাক্ষাতে কুশল প্রশ্ন, কেমন ছিলে, কি বৃত্তান্ত ইত্যাদি সব ভুলে গিয়ে বলল, মন্দ না, এতক্ষণে লাট সাহেবের নামা হলো। বন্ধু বলল, কিছু মনে করো না ভাই, কামাচ্ছিলুম। হারাধন সবিস্ময়ে বলে, দাড়ি কামাতে কি 1 যুগ লাগে নাকি? দাড়ি নয় হে, পা, এই শ্রীচরণ। পা কামাচ্ছিলে কিরকম? পায়ের রোয়া কি কেউ কামায় নাকি আবার? রোয়া নয় হে, রোয়া নয়, চুল, যাকে সংস্কৃত ভাষায় বলে কেশ কলাপ, কেশ দাম, তাই কামাচ্ছিলাম। পায়ে কেশ দাম? অবাক করলে তুমি আমায়। দুঃখের কথা আর বলো না ভাই, বাত সেরে গিয়ে এই এক উৎপাত। রোয়ায় আর চুলে তফাৎ তো জানো, সে তফাতেই রোয়া খানিকটা বাড়ে, তারপর আর বাড়ে না, কিন্তু চুল ক্রমশ বেড়েই চলে। ভুরু আর চুলে যে তফাৎ, আমার 2টো পায়ের সব জায়গা জুড়ে যা গজিয়েছে তা রোয়াও নয়, ভুরুও নয়, আদি অকৃত্রিম চুল। না কামালে চলে না, বেড়েই চলে, ছাটারও উপায় নেই, কেননা এমন ঘন বিন্যস্ত যে কেউ তাকে চুল ছাড়া অন্য কিছু বলে ভ্রম করবে না। তাই দাড়ির মতো নিয়মিত পা কামাই, কি করব? হারাধন নিষ্পলক নেত্রে বন্ধুর 2 পায়ের দিকে তাকিয়ে রইল। বন্ধু বলল, নিত্য এক হাঙ্গাম বটে, কিন্তু ওই বাতের চেয়ে ভালো। চুলের রোগের জন্য তো ডাক্তারের কাছে ছোটার দরকার করে না, কোনো যন্ত্রণাও নেই এর, আর এ রোগ কামালেই কমে যায়। হারাধনের কণ্ঠ থেকে একটিও কথা বেরুল না। সে মাথায় হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো, ঠিক মাথায় নয়, তার টাকে হাত দিয়ে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তী লেখে একটি মুচকি হাসির গল্প, হারাধনের দুঃখ। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।